সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের রসায়ন ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমি তোমাদেরকে গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস নিয়ে যতগুলো ক্লাস নিয়েছিলাম সেই সবগুলো ক্লাসের রিভিউ একটা ক্লাস হবে আজকে। অর্থাৎ আমরা সবগুলো ক্লাসকে আজকে কম্বাইন করে একটা ক্লাস আলোচনা করব। আজকে দেখো, প্রথমে আমরা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হলো যে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার যে ডেফিনেশন দেওয়া যায় সেটা হলো যে পরমাণুতে ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান ও প্রকৃতি বর্ণনা করার জন্য কিছু সংখ্যা ব্যবহার করা হয়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আচ্ছা, এখানে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টি? চারটি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি; সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ইটালিক এল, দেখো একটু বাঁকা করে লেখা আছে, এই এল দ্বারা প্রকাশ করি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা এম এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বোঝায় দেখো। পরমাণুতে ইলেকট্রনের অবস্থান। আচ্ছা, আমরা জানি পরমাণুতে নিউক্লিয়াস থাকে কোথায়? কেন্দ্রে। আচ্ছা, আর ইলেকট্রন গুলা কোথায় থাকে? নিউক্লিয়াসকে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এখন পরমাণুর চারদিকে যে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে সেটা আসলে আহ, সেটা কতটুকু দূরে বা কতটুকু কাছে, নিউক্লিয়াস থেকে কতটুকু দূরে বা কতটুকু কাছে অবস্থান করে ঘূর্ণায়মান থাকে, সেটা বোঝার জন্য আমরা হচ্ছে যে বিজ্ঞানী বোর আমাদেরকে একটা ধারণা দিয়েছিল যে ইলেকট্রনগুলো হচ্ছে যে আহ, নিউক্লিয়াসের চারদিকে আহ, কতগুলো নির্দিষ্ট শক্তি স্তরে বা কক্ষপথে কি করে, তারা আবর্তনশীল থাকে। তাদের সংখ্যাকে বোঝানোর জন্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন, এই প্রতীকটি বা এটা এন দিয়ে প্রকাশ করা হয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে। তাহলে ইলেকট্রন আসলে মূলত নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট শক্তি স্তরে বা শেলে আবর্তন করে, সেটা হচ্ছে আমাদের কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন বাড়তে থাকে, যদি এন এর মান 1 হয়, এন এন এর মান 1 2 3 এভাবে হতে পারে। যখন এন এর মান 1 2 3 এভাবে বাড়তে থাকবে, তখন বোঝা যাবে কি হবে, আস্তে আস্তে যে ইলেকট্রনের যে আবর্তন করতেছে সেই আবর্তনের যে পথ সেটা আস্তে আস্তে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে বা শক্তি স্তর বেড়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কি জানতে পারি, যে শক্তি স্তরের আকার ছোট নাকি বড় সেটা হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা কোথা থেকে পেলাম? বোরের মডেল থেকে আমরা এটা পেলাম। বিজ্ঞানী বোর আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার এই ধারণাটা দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এখন এই যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো আবর্তন করে, সেখানে আবার কোনো উপশক্তি স্তর আছে কিনা আসলে সেটা কিন্তু সেটার জন্য হচ্ছে আমরা যে এই কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করি সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সত্যিকার অর্থেই ইলেকট্রনগুলো হচ্ছে প্রধান শক্তি স্তরের আবার কতগুলো উপশক্তি স্তরে অবস্থান করে। হ্যাঁ, এই উপশক্তি স্তরের আকৃতি কিরকম হবে সেটা প্রকাশ করার জন্যই আমরা ব্যবহার করি কোনটা? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এল। ওকে, এরপরে আবার হচ্ছে যে আর আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল, এই ধারণাটা আমাদের আসছে কোত্থেকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আহ, সেটা হলো যে উচ্চ আমরা যখন উচ্চতর ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করি, তখন দেখতে পেয়েছিলাম যে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর প্রতিটি উজ্জ্বল রেখাকে
আবার কতগুলো ঘন সন্নিবিষ্ট কতগুলো সূক্ষ্মতর রেখায় বিভাজিত হতে দেখা যায়। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর বর্ণনালীগুলো যে আমরা স্বাভাবিক চোখের দৃষ্টিতে যেরকম দেখেছিলাম যে একটা লাইন পাওয়া যায় হাইড্রোজেন বর্ণালীর, কিন্তু সেটাকে যদি আরেকটু উচ্চ কম্পনতা সম্পন্ন বর্ণালী যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়, তখন দেখা যায় প্রতিটি উজ্জ্বল রেখা আবার কতগুলো ঘন সন্নিবিষ্ট ঘন সন্নিবিষ্ট আরো সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়েছে। ঠিক আছে? সেই বিভাজন থেকে তখন আমরা ধারণা করে নিয়েছি যে আসলে প্রতিটা শক্তি স্তর বা কক্ষপথ আবার কতগুলো উপশক্তি স্তর বা হচ্ছে যে উপকক্ষপথ নিয়ে গঠিত হয়। ঠিক আছে? আর সেটাকে প্রকাশ করার জন্য হচ্ছে আমরা তখন আরেকটা কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। তখন সেই কোয়ান্টাম সংখ্যা হলো কি আমাদের আহ, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। ঠিক আছে? তাহলে এল দিয়ে বোঝা হয়েছে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে যে উপশক্তি স্তর। ঠিক আছে? আর এল এর যে মানটা সেটা হবে হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান। আর একটু আগে আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দেখেছিলাম সেটার মান হবে কি ওয়ান টু থ্রি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বোঝাই হচ্ছে যে আহ, শক্তি স্তর বা কক্ষপথ। আর সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা বা এল এর মান দিয়ে বুঝি আমরা কি সেটা উপশক্তি স্তর। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যায়। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কি আসলে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হলো যে আহ, ইলেকট্রনগুলো আমরা জানি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এখন ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। আর নিউক্লিয়াসটা হলো ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে এখানে ধনাত্মক চার্জ আছে আর কি আছে, ঋণাত্মক চার্জ আছে। তার মানে কি এখানে একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করা যায়। এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হচ্ছে কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে চৌম্বক ভ্রামক তৈরি হয় ভ্রামক তৈরি হয়। তখন কি হবে, ইলেকট্রনগুলোর একটা কি হবে, ত্রিমাত্রিক বিন্যাস হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ত্রিমাত্রিক বিন্যাসটা সুনির্দিষ্ট একটা ত্রিমাত্রিক বিন্যাস হবে। কেন হবে প্রথমে বলি। প্রথমে হচ্ছে কি হয়, তড়িৎ ক্ষেত্র হয়। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র হওয়া মানে হচ্ছে চৌম্বক ভ্রামক হওয়া। অর্থাৎ তখন হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কোনো একটা ত্রিমাত্রিক অঞ্চলেই নির্দিষ্ট থাকে বা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। তখন হচ্ছে আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। সেটাকে ব্যাখ্যা করার জন্য, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের হচ্ছে আরেকটা কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। সেটাকে আমরা বলি কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে এম এল দ্বারা প্রকাশ করি এবং এর মান হবে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে যে আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ধারণা পেলাম, সেই ধারণাটা আমাদেরকে পেলাম আসলে কোত্থেকে? সেটা পেলাম আমরা হচ্ছে যে বিজ্ঞানের জিমান। এটাকে আমরা বিজ্ঞানের জিমান আমাদেরকে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ধারণাটা দিয়েছে। সে বিজ্ঞানী জিমান লক্ষ্য করেছিলেন যে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে পরমাণুর বর্ণালীর প্রতিটা সূক্ষ্মরেখা কি হয়, আরো সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত থাকে। এই চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে বর্ণালীর এই সূক্ষ্মতর বিভাজনটা অদৃশ্য হয়, সেটা দেখা যায় না। কিন্তু এই যে ঘটনাটা এটাকেই বলা হয় জীবাণ প্রভাব বা বিজ্ঞানীর জীবাণের একটা গবেষণার ফসল। এটা থেকে আমরা ধারণা পেলাম কি আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে কি যে আমরা যেটাকে বলি অরবিটাল। হ্যাঁ, কতগুলা অরবিটাল থাকে। আচ্ছা, এখন আর আর আরেকটা যেটা আছে সেটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা কোনটা, সেটা হলো যে আহ, ইলেকট্রনগুলো যে কি থাকে, আবর্তনশীল থাকে। ইলেকট্রনের ঘূর্ণয় আসলে কোন দিকে ঘূর্ণায়মান থাকে, সে নিজের অক্ষের দিকে ঘুরে কিনা। ঠিক আছে? নিজের অক্ষকেও সে তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার হচ্ছে যে
ইলেকট্রনটা কি নিজের অক্ষের দিকেও ঘুরতেছে কিনা এবং সেটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীত দিকে ঘুরবে, সেটা প্রকাশ করার জন্য হচ্ছে আরেকটা কোয়ান্টাম সংখ্যার দরকার হয়, সেটা হচ্ছে যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, সেটার মান একটা হতে পারে ঘড়ি কাঁটার দিকে যেটা, সেটার মান হয় প্লাস হাফ, আর একটা হচ্ছে ঘড়ি কাঁটা যেটা বিপরীত দিকে ঘুরে, সেটার মান হয় মাইনাস হাফ। আচ্ছা, এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান যখন 1, অর্থাৎ কে শেল, সেটাকে শেল হিসাবে বা কক্ষপথ হিসাবে কে কক্ষপথ বলা যায়। দেখো তোমরা চিত্রের উপরে দেখো, এখানে কে কে এর মান কে শেল বা n এর মান যখন 1 হয়, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হয়, 0 হয়। l এর মান যখন 0 হবে তখন কি m এর মান হবে কি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি হবে, 0 হবে। কারণ m এর মান কি হবে, হ্যাঁ 0 হবে। তখন আমরা যে উপশক্তি স্তরটা পাবো, মানে সেটাকে প্রকাশ করব কিভাবে, 1s, একটাই, যেহেতু m এর মান একটা, তাহলে সেই ক্ষেত্রে, এবং সেটা কোথায়, m এর মান একটা পাওয়া যায় কোথায়, কোথায় যখন n এর মান 1 হয়, তখন হবে কি, একটাই, যেহেতু m এর একটাই ভ্যালু, তখন হবে কি, সেটা আমরা 1s। আচ্ছা, এখন দেখো শেল 2, শেল l, অর্থাৎ n ইকুয়ালস টু 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n ইকুয়ালস টু, বা n এর মান 2 যেখানে, সেখানে দেখো এল এর মান কয়টা, এল এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। মানে কি, কেন হলো এটা, কারণ হচ্ছে এখানে n এর মান যখন 2 হয়, তখন l এর মান হবে কি n মাইনাস 1, অর্থাৎ সেটা হলো কত, 0 আর হচ্ছে 1। অর্থাৎ n এর মান 2 হলে l এর দুইটা মান পাওয়া যায়, একটা হলো 0 আর একটা হলো 1। আচ্ছা, জিরোর জন্য, l এর মান 0 এর জন্য হচ্ছে, দেখো ডান পাশে m এর একটাই মান, সেটাও 0 হবে। আর l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান হবে কি, মাইনাস l থেকে 0 সহ প্লাস 1, তখন হবে কি, তিনটা মান হবে। ঠিক আছে। l এর মান 1 হলে m এর মান বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে তিনটা, মাইনাস 1, 0 আর হচ্ছে 1। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা যদি উপশক্তি স্তর হিসেবে লিখি, তখন কিভাবে প্রকাশ করব, সেটা হলো শূন্য যেখানে আছে, দেখো শূন্যর জন্য হচ্ছে 2s, যেহেতু প্রধান শক্তি স্তর কি এবার 2, তাহলে উপশক্তি স্তর এখানে কোনটা হবে, একটা হবে 2s, আরেকটা দেখো নিচে আছে 2p। সেটা কিভাবে আসে, সেটার মান হচ্ছে, সেটা হচ্ছে যে p, এখানে m এর মান কয়টা আছে, দেখো মাইনাস 1, 0 আর হচ্ছে 1। ঠিক আছে। এখানে মান আসছে কয়টা, তিনটা অরবিট, তিনটা মান, m এর মান কয়টা, তিনটা। এবং সেটাকে প্রকাশ করার জন্য আমরা কি করি, তখন 2p দিয়ে এটাকে প্রকাশ করি। কারণ l এর মান যখন 1 হয়, তখন সেটা কি হয়, সেটা হয়ে যাবে p উপশক্তি স্তর। ঠিক আছে। আর l এর মান যখন 0 হয়, সেটা হয়ে যাবে কি, s উপশক্তি স্তর। এটা আমরা আগে থেকেই জানি যে 0 এর জন্য হচ্ছে কি, s উপশক্তি স্তর, আর p এর জন্য হচ্ছে কি, l এর মান 1 এর জন্য হচ্ছে কি, p উপশক্তি স্তর। এখন আসি আমরা, যেখানে n ইকুয়ালস টু 3 আছে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা তখন কত, 3। সেই ক্ষেত্রে কি হবে, l এর মান হবে তিনটা, 0, 1, 2। n, আচ্ছা, এখন শূন্যর জন্য তো l এর মান শূন্যর জন্য কি হবে, m এর মান 0 হবে। আর l এর মান 1 এর জন্য কি হবে, তিনটা ভ্যালু আসবে, মাইনাস 1, 0, 1। আর l এর মান 2 এর জন্য আসবে কয়টা ভ্যালু, সেখানে আসবে পাঁচটা ভ্যালু মোট, একটা হচ্ছে মাইনাস 2, মাইনাস 1, 0, 1, 2। এটাকে প্রকাশ করার জন্য পড়বো আমরা। আচ্ছা, এখন জিরোকে প্রকাশ করার জন্য 3 নাম্বার শক্তি স্তরের উপশক্তি স্তর, যেখানে m এর মান 0, সেটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, 3s। ঠিক আছে। আচ্ছা, l এর মান যখন 1 হবে, সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে, সেটা হবে 3p। ঠিক আছে। যেহেতু এখানে কি, l যখন 1 হয়, তখন সেটা হয়ে যায় p। l এর মান যখন 2 হবে, সেটা হয়ে যাবে কি, সেটা হবে d। আর যেটা যেহেতু এটা 3 নম্বর শক্তি স্তরে আছে, সেই জন্য এটা হয়ে যাবে কি, 3d। আচ্ছা, আমরা আরেকটা টেবিল দেখি, দেখো এখানে খুব ডিটেল করে দেখা আছে। এখানে একেবারে এই ছকটা যদি আমরা, বা এই টেবিলটা যদি আমরা ভালো করে দেখি, তখন আমাদের একদম কি হবে, যে
চারটা যে কোয়ান্টাম সংখ্যা আছে, চারটা কোয়ান্টাম সংখ্যার একেবারেই ক্লিয়ার হয়ে যাবে সেটা কিভাবে প্রকাশ করা হয়। দেখো এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা মানে যা বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেখানে n এর মান 1, n এর মান 1 হলে তখন কি হবে, l এর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হবে, 0 হবে। l এর মান 0 হলে সেটা কি হয়ে যাবে, সেটা কি 1s, আমরা একটু আগে যেটা দেখেছিলাম। আচ্ছা, l এর মান যদি 0 হয় তখন কি হবে, m এর মান কি হবে, সেটা হবে কি 0, ঠিক আছে, সেটাও 0 হয়ে যাবে। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো একেবারে ডানে আছে একটা প্লাস হাফ আর একটা হচ্ছে কি মাইনাস হাফ। অর্থাৎ কোনো একটা অরবিটালে, আর এখানে দেখো এল এর মান যেহেতু 0, অর্থাৎ এল এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান এখানে প্রথমে দেখো 0, যেখানে 0 দেওয়া আছে। 0 মানে হচ্ছে কি, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার একটাই ভ্যালু, একটাই মান। তখন একটাই মান যেহেতু, তাহলে কি হবে, এখানে অরবিটাল কি হবে, একটাই অরবিটাল আছে। আর একটা অরবিটাল কি থাকে, বিপরীত স্পিন যুক্ত কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে। একটা যে ইলেকট্রন স্পিন হবে প্লাস হাফ, আর একটা বিপরীত দিকে কি হবে, একটা হবে মাইনাস হাফ। এখন দেখো n এর মান 2, যেখানে নিচে আসো, n এর মান 2, কে শেল, এখানে l এর মান পাওয়া যাবে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো 0 এর জন্য কি হবে 2s, আর l এর মান 1 এর জন্য হবে কি 2p, ঠিক আছে। আচ্ছা, l এর মান যেখানে 0 আছে সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কি হবে, 0 হবে, অবশ্যই 0 হবে। আচ্ছা, আর এল এর মান যেখানে 1 আছে সেখানে 1 এর জন্য এম এর কয়টা মান থাকবে, তিনটা, একটা হলো 0, একটা -1 আর একটা +1। জিরোটাকে এম এর মান যেখানে 0 সেখানে দেখো 2px, আমাদের কি আছে এখানে 2px, হ্যাঁ 2px। এটা হচ্ছে আমাদের আমাদের এই পি অরবিটাল কে তিনটা ভাগে ভাগ করা যায়। দেখো কিভাবে আসে, সে আসলে সেই ভাগগুলো বা সে আমাদের 2px 2py 2pz লিখি, সেটা কিভাবে আসে দেখো। এখানে এম এর মান হচ্ছে যে 0 এর জন্য হচ্ছে 2px, টা লিখবো আমরা 2px, এম এর মান 1, এম এর মান +1 এর জন্য 2py, এম এর মান -1 এর জন্য আসবে কি আমাদের 2pz। আচ্ছা, তাহলে এখানে কয়টা অরবিটাল দেখা, তিনটা। এম এর মান হচ্ছে কয়টা, এম এর এখানে মান হচ্ছে তিনটা। তাহলে 2 নম্বর শক্তি স্তরে যেখানে n = 2, সেখানে হচ্ছে কি আমাদের অরবিটাল থাকে কয়টা, যেহেতু m এর মান তিনটা তাহলে অরবিটাল থাকে কয়টা, তিনটা অরবিটাল থাকে। আর তিনটা অরবিটালে মোট ইলেকট্রন থাকে কয়টা, 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ইলেকট্রনগুলোর স্পিন কি হবে দেখো। m এর মান যেখানে যেখানে 0 আছে বা 2px দিয়ে যেখানে লেখা, সেখানে একটা অরবিটাল আছে, সেখানে তাহলে কি হবে, ইলেকট্রন হবে দুইটা, দুটার দুইটার স্পিন কি হবে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। আবার একইভাবে টুপি ওয়াই এর ক্ষেত্রে যে একটা অরবিটাল আছে সেটার ক্ষেত্রেও দুইটা ইলেকট্রন থাকবে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। আরেকটা দেখো এখানে দেখো, যেখানে এম এর মান -1 2pz, সেখানেও যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনে একটা স্পিন হবে প্লাস হাফ আর একটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ। একইভাবে এখানে যেখানে n এর মান 3 দেওয়া আছে, সেখানেও একইভাবে n এর মান 3 হলে আমরা m এর ভ্যালু পাবো কয়টা, m এর ভ্যালু পাবো আমরা কয়টা, পাঁচটা ভ্যালু পাবো, ঠিক আছে। পাঁচটা ভ্যালু হলে একটা হবে 0, একটা +1, একটা -1, একটা হচ্ছে গিয়ে হবে কি মাইনাস, পাঁচটা ভ্যালু হবে। পাঁচটা ভ্যালুর মধ্যে কি আবার বলতেছি, একটা 0, একটা +1, -1, +2, -2। এখন দেখো প্রত্যেকটা ভ্যালুর জন্য, m এর প্রতিটা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা কি পাবো, ডি অরবিটাল পাবো। একটা ডি অরবিটাল যেখানে দেখো যে m এর মান যেখানে 0 সেটা দেখো 3d xy লেখা আছে, 3d xy লেখা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 3d xy লেখা আছে। তারপরে m এর মান যখন +1 তখন কি হয়ে যাবে 3d yz। আর m এর মান যখন -1 তখন কি হবে 3d zx। তারপরে দেখো m এর মান যখন +2, ঠিক আছে, তখন কি হবে 3d x² - y², এটার জন্য আরেকটা। আর m এর মান দেখো -1, এখানে -1 হবে না, মাইনাস হবে 2 হবে। তো এই -2 এর জন্য 3d z², ঠিক আছে। তার মানে m এর প্রতিটা ভ্যালুর জন্য, প্রতিটা মানের জন্য কি হবে
আলাদা আলাদা অরবিটাল পাওয়া যাবে, আলাদা আলাদা ডি অরবিটাল পাওয়া যাবে। যেখানে এখানে যেহেতু পাঁচটা ভ্যালু ছিল, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে যেহেতু এম এর মান, চুম্বক কোয়ান্টাম সংখ্যা পাঁচটা মান, তাহলে এখানে পাঁচটা ডি অরবিটাল পাওয়া যাবে। ঠিক আছে, যেটা থ্রি ডি এক্স ওয়াই, থ্রি ডি ওয়াই জেড, থ্রি ডি জেড এক্স, থ্রি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলো দিয়ে আমরা প্রকাশ করলাম। আচ্ছা, একইভাবে স্পিন গুলো হবে, প্রতিটা এম এর ভ্যালুর জন্য কি হবে, আলাদা আলাদা স্পিনের দুইটা করে ইলেকট্রন পাওয়া যাবে। আচ্ছা, এখানে এখানে তাহলে যেহেতু যেখানে এন এর মান থ্রি, সেখানে এম এর ভ্যালু পাওয়া যায় পাঁচটা, তাহলে পাঁচটা অরবিটাল আছে আমাদের, তাহলে তাহলে পাঁচটা অরবিটালে ইলেকট্রন কটা থাকবে, বিপরীত স্পিন যুক্ত 10টি ইলেকট্রন থাকবে। দেখো ডান পাশে 10টা ইলেকট্রন দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে অন্যভাবে আমরা বলতে পারি, যেখানে এন এর মান থ্রি, সেখানে তাহলে মোট হচ্ছে কয়টা, টোটাল কয়টা ইলেকট্রন পাওয়া যাবে। এখানে উপরে দেখো, আহ, দেখো থ্রি এস এ, এখানে এল এর মান জিরো, থ্রি এস, সেখানে থ্রি এস উপশক্তি স্তর, সেখানে ইলেকট্রন হচ্ছে মোট দুইটা। ঠিক আছে, এরপরে দেখো এখানে এল এর মান ওয়ান, থ্রি পি, সেখানে হচ্ছে ইলেকট্রন কয়টা, ডান পাশে একেবারে ছয়টা। আর এল এর মান যখন ওয়ান, অর্থাৎ থ্রি ডি, সেখানে এম এর ভ্যালু হচ্ছে পাঁচটা, সেখানে ইলেকট্রন হবে কয়টা, দশটা। তাহলে এন ইকুয়াল টু থ্রি বা কে সেলে ইলেকট্রন মোট কয়টা, দশ আর ছয় ষোলো, ষোলো আর দুই হচ্ছে কয়টা, আঠারো। ঠিক আছে, এ হচ্ছে আমাদের নিচ থেকে দেখো, দশ, ছয়, ষোলো আর দুই, আঠারো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি ম্যাপ চারটা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেলাম। আর নেক্সট হয়তো বা আরেকটা ক্লাস লাগবে তোমাদেরকে, আহ, উপশক্তি স্তর বা অরবিটাল, বা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো বোঝানোর জন্য আরেকটা ক্লাস হয়তো লাগবে। আর তোমরা, তোমাদের কাজ হবে, তোমরা হচ্ছে বাসায় এই প্র্যাকটিস গুলো করবে। আর তোমাদেরকে হয়তো বাড়ির একটা কাজ দিয়ে দেবো আমি কমেন্ট সেকশনে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।